শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দোষী সাব্যস্ত সঞ্জয়কে ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালো আদালত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম, আরজিকর সাজা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী। গলাটা টিপে ধরলে এখনো পর্যন্ত তৃণমূলের দুধ বেরোবে, শুভেন্দুকে আক্রমণ শওকতের। তমলুকে দুটি সমবায় সমিতির নির্বাচনে ব্যাপক জয় তৃণমূল কংগ্রেসের, বিজেপি ধরাশায়ী। জামিন পেতেই অ্যাকশনের বালু, জ্যোতিপ্রিয় এবার যা করলেন জোর শোরগোল। ভাববেন না টাকা দিয়ে মেটাচ্ছি, তিলোত্তমার বাবা মাকে বললেন বিচারক, তখন তাদের চোখে জল। আমাকে তাড়ায়নি, কেন তৃণমূল ছেড়েছিলেন, আসল কথা ফাঁস করলেন শুভেন্দু। মুর্শিদাবাদের রাম মন্দির উদ্বোধনের আগে কি বার্তা দিলেন মমতা। সুব্রত বক্সির সই জাল করে টিএমসির সাংগঠনিক রদবদলের ভুয়ো নোটিশ। পাল্টে যাচ্ছে নিয়ম, বাংলার বাড়ি তৈরিতে বড় নির্দেশ নবান্নের, চলবে কড়া নজরদারি। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালো শিয়ালদা আদালত। এছাড়াও নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত। গত 18 জানুয়ারি তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। 2024 সালের 8ই আগস্ট সোদপুরের বাসিন্দা এক তরুণী চিকিৎসক ছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নাইট ডিউটিতে। ওই রাতে শেষবারের মতো মায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। 9ই আগস্ট সকালে হাসপাতালের সেমিনার হলে পাওয়া যায় তার নিথর দেহ। অভিযোগ ওঠে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তদন্তে নেমে কলকাতা পুলিশ 10ই আগস্ট গ্রেপ্তার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। অভিযুক্তের গ্রেপ্তারি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করে, মানুষের ক্ষোভ চরমে ওঠে। এই ঘটনার পর রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়। 12ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। সামাজিক এবং রাজনৈতিক চাপ ক্রমশ বাড়তে থাকে। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবিতে মামলা করা হয়। 13ই আগস্ট হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এই ঘটনার সুবিচার চেয়ে পথে নামে সাধারণ মানুষ। 14ই আগস্ট রাত দখলের আন্দোলনে মহিলারা সামনে থেকে নেতৃত্ব দেন। বিভিন্ন বয়সের মানুষ সেই প্রতিবাদে অংশ নেন। এর পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। তদন্ত ও আন্দোলনের জেরে চিকিৎসা মহলেও অস্থিরতা ছড়িয়ে পড়ে। 2 এবং 3 সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেন। 10ই সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান আন্দোলন শুরু হয়। এই অবস্থার মধ্যে 14ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাদের দাবি মেটানোর আশ্বাস দেন। এরপরেও উত্তেজনা কমেনি। তদন্ত চলাকালীন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। সিবিআই তদন্তের পর গত 7ই অক্টোবর মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে আন্দোলনে চার্জশিট পেশ করা হয়। 11ই নভেম্বর বিচার প্রক্রিয়া শুরু হয়। 18ই জানুয়ারি দীর্ঘ শুনানি শেষে বিচারক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন। আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো সোমবার। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গত শনিবার অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। আজ সাজা ঘোষণা হলো। আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে। শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস এই সাজা ঘোষণা করেন। আদালতে সাজা ঘোষণার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম প্রতিক্রিয়ায় বলেন, ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। তবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও মনে করিয়ে দেন, আমাদের থেকে মামলা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছিল শেষ পর্যন্ত সিবিআই তাতেই শিলমোহর দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুর্শিদাবাদ থেকে মালদায় পৌঁছান। মালদা হেলিপ্যাডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, এই ধরনের নরপিশাচদের কঠোরতম সাজা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে করিয়ে দেন, প্রথম থেকেই এই ঘটনা নিয়ে কঠোর মনোভাব দেখিয়েছে রাজ্য। সোমবার আরজিকর মামলার সাজা শোনালো শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালত। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। সে সঙ্গে 50,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে হবে আরও 5 মাসের জেল। একই সঙ্গে পরিবারকে 10 লক্ষ ও 7 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।
কর্তব্যরত অবস্থায় ধর্ষণের জন্য 7 লক্ষ ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুর জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। এ কথা শুনেই তিলোত্তমার বাবা মা বলে ওঠেন, ক্ষতিপূরণ চাই না। এরপর বিচারক বলেন, আমি মনে করি না যেভাবে মৃত্যু হয়েছে তাতে ক্ষতিপূরণ হয়। আপনাকে টাকা দিয়ে মেটাচ্ছি মনে করবেন না, কিন্তু এটা রাজ্যের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, এটা ফাইন করা হয়েছে। এদিন রায় ঘোষণার আগেই বিচারক তিলোত্তমার বাবা মাকে হাত জড়ো করে বসতে বলেছিলেন। তারপর সব পক্ষ তাদের শেষ বক্তব্য পেশ করে আদালতে। পরে রায় ঘোষণার পর বিচারক তাদের উদ্দেশ্যে বলেন, যা মনে হয়েছে বিচার করেছি। বারবার ফাঁসি চেয়েছিলেন তিলোত্তমার বাবা মা। তার মা বলেছিলেন, এমন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে এদিন মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়নি আদালত। বিচারক আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। সেই রায় শোনার পর আদালতেই কেঁদে ফেলেন তিলোত্তমার বাবা মা। লড়াই এখনও অনেক বাকি, একথা বলে তাদের আশ্বস্ত করতে দেখা যায় উপস্থিত আন্দোলনকারী চিকিৎসকদের। আবাস যোজনা প্রকল্পে টাকা পাঠানোর আগে থেকে শুরু করে টাকা পাঠানোর পর পর্যন্ত প্রত্যেকটি ধাপে অত্যন্ত সাবধানী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সরকারি প্রকল্পে ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রথম কিস্তির 7,000 টাকা। যারা এখনও পর্যন্ত এই সরকারি অর্থ পেয়েছেন তাদের কাছে যেতে কোনোভাবেই বেশি দামি নির্মাণ সামগ্রী বিক্রি করা না হয়, এবার তা নিয়েই কড়া নির্দেশ দিল নবান্ন। ইতিমধ্যে এই বিষয়ে ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। গত শুক্রবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। এই বৈঠক থেকেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। আবাস যোজনায় বাড়ি তৈরি নিয়ে নবান্নের বড় পদক্ষেপ। প্রকল্পের কাজ যাতে ত্বরান্বিত হয় এবং প্রাপকদের জন্য যাতে প্রয়োজনীয় সাহায্য সুনিশ্চিত করা যায় তার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, বাংলার বাড়ি প্রকল্পের অর্থ ইতিমধ্যে প্রাপকদের হাতে পৌঁছে গেলেও বেশ কিছুদিন ক্ষেত্রে এখনও বাড়ি তৈরির কাজই শুরু হয়নি। এই পরিস্থিতিতে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে এবং উপভোক্তাদের সমস্যার সমাধান করার জন্য পদক্ষেপ করতে চাইছে রাজ্য। বাংলার বাড়ি প্রকল্পের অধীনে ইতিমধ্যে প্রায় 12 লক্ষ মানুষ টাকা পেয়েছেন। বাড়ি তৈরির কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে ওই নির্দিষ্ট এলাকায় আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। তাই শুধু সমীক্ষা করলেই হবে না, উপভোক্তাদের সমস্যার সমাধানে স্থানীয় স্তরেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। অন্যদিকে জানা গিয়েছে, আবাস প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেলেও এমন প্রায় 12,000 উপভোক্তা আছেন যাদের কোনো জমি নেই। এবার এমন প্রায় ভূমিহীন উপভোক্তাদের দ্রুত জমির পাট্টা দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে সমস্ত উপভোক্তা যাতে দ্রুত এই বাড়ি তৈরির প্রকল্পের কাজ করতে পারেন তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। মুখ্য সচিব জেলা শাসকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। বাড়ি তৈরির এই সরকারি প্রকল্পের কারণে ইতিমধ্যে নির্মাণ সামগ্রীর চাহিদাও বাড়তে শুরু হয়েছে। এই সুযোগে চড়া দামে নির্মাণ সামগ্রী বিক্রির আশঙ্কা তৈরি হয়েছে। তাই নির্মাণ সামগ্রীর দাম যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং সাধারণ মানুষের জন্য তা সাধ্যের বাইরে না যায়, তাই এই বিষয়ে জেলা শাসকদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে বলে ঘোষণা করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। এরপর ওই মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির কথা বলেন অম্বিকানন্দ মহারাজ। এমনকি ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন হবে শীঘ্রই। সেই রাম মন্দির তৈরির আগে মুর্শিদাবাদে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বার্তা দিলেন তিনি? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদ শান্ত জায়গা, অশান্তির ইতিহাস নেই। কাটরা মসজিদের ঘটনা আজও ভুলতে পারিনি। কয়েকদিন আগে বেলডাঙ্গায় পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়, তবে তা উভয় সম্প্রদায় মিলে ভেস্তে দিয়েছে। পুলিশ ভালো ভূমিকা নিয়েছে। সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি যাতে কোনো রকম অত্যাচার না হয়। আমরা ঐক্যবদ্ধ পরিবার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা করে তাদের ঘৃণা করি। মুর্শিদাবাদে মেজরিটি মুসলিম, আপনাদের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষা করা। অর্থাৎ আরও একবার মুখ্যমন্ত্রী বার্তা দিলেন সাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষা করার। উল্লেখ্য, মুর্শিদাবাদে 22শে জানুয়ারি এই রাম মন্দির তৈরির তিনি জানান অম্বিকানন্দ মহারাজ। তাকে বলতে শোনা যায়, মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর এলাকা। 22শে জানুয়ারি সেখানে এক নতুন সূর্যোদয় দেখা যাবে। বঙ্গীয় হিন্দু সেনার তরফে আগেই রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন অম্বিকানন্দ। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিগত 1 বছর 3 মাস জেলবন্দি থাকার পর সদ্য জামিন পেয়েছেন বালু। এরপর কয়েকদিন যেতে না যেতেই বিধানসভায় গেলেন হাবড়ার বিধায়ক। সোমবার বিধানসভায় আসেন জ্যোতিপ্রিয় মল্লিক।
পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী হলেন জ্যোতিপ্রিয়। গ্রেপ্তারির পর একাধিকবার শিরোনামে উঠে এসেছে তার অসুস্থতার খবর। জানা যাচ্ছে, বিগত প্রায় 1.5 বছর ধরে জেলবন্দি থাকার পর বালুর শরীর অনেকটাই ভেঙে গিয়েছে। 20 কেজির অধিক ওজন কমেছে বলে খবর। একটি নামী সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, বিগত 1 বছর 3 মাসের বেতন তুলতে এদিন বিধানসভায় উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। এই বিষয়ে তাকে কিছুই সইসাবুত করতে হবে বলে খবর। বিধানসভায় তৃণমূল তথা রাজ্যের শাসক দলের মুখ্য সচেতক হলেন নির্মল ঘোষ। উত্তর 24 পরগনার রাজনীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত কয়েকদিনে বালুর সল্টলেকের আবাসনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা। তাদের মধ্যে অন্যতম হলেন এই নির্মল। সে সঙ্গে হাজির হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ হাবড়া বিধানসভা অঞ্চলের স্থানীয় নেতারা। নিজের গড়েই হেরে চলেছে বিজেপি, সেই হার এবারও অব্যাহত রইল। পূর্ব মেদিনীপুর জেলার অধীনে তমলুক লোকসভা কেন্দ্রের 2টি সমবায় সমিতির নির্বাচন হয়ে গেল। তার মধ্যে একটি নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা ও বেঙ্গিমদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং দ্বিতীয়টি তমলুক ব্লকের শ্রীরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে চংড়া কালাগন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এই দুটি সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তার নিজেদের গড়েই গোহারা হারল বিজেপি। যদিও এই হার মেনে নিতে চায়নি গেরুয়া শিবির। এই তমলুক লোকসভা কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সেখানে বিরোধী দলনেতার খাসতালুকে আবার পরাজয়ের মুখ দেখতে হলো বিজেপিকে। নন্দকুমার ব্লকের নারকেলদা ও বেঙ্গিমদিয়া সমিতিতে মোট আসন 55টি। এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে মুখোমুখি লড়াই হয়েছে। ভোট গণনার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস 48টি আসন জিতেছে, বিজেপি 7টি আসন পেয়েছে। আর তমলুক ব্লকে কালাগন্ডা সমবায় সমিতি মোট আসন 9টি। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 6টি এবং বিজেপি পেয়েছে 3টি। এর পরপর সমবায় নির্বাচনে পরাজয় বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ। আগেই বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি। আর এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভার নির্বাচনেও হেরেছে বিজেপি। জয় বলতে 2টি লোকসভা আসনে, 1 তমলুক 2 কাথি। তার আগে বা পরের সমস্ত নির্বাচনেই হারতে হয়েছে পদ্ম শিবিরকে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, এই জয় থেকেই এটা প্রমাণ হয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে।